চাঁদনি একটি নামকরা রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করে। আর সেই কাজ পাওয়ার কিছুদিন পরেই রাহুলের সঙ্গে তার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর চাঁদনির শাশুড়ি মা ভীষণ পরিমাণে খুশি, কারণ বাড়ির ছোট বউ একজন শেফ, তাই সে তাদেরকে এখন বিভিন্ন রকমের রান্না বান্না করে খাওয়াতে পারবে। অন্যদিকে কমলা দেবীর বড় বৌমা রানীও মনে মনে খুবই খুশি, কারণ এতদিন তাকে একা হাতে সবাইকে রান্না বান্না করে খাওয়াতে হয়েছে। কিন্তু এখন ছোট বৌমা আসার পর ছোট বৌমা একাই রান্না বান্নার দায়িত্ব পুরোপুরিভাবে সামলে নেবে। যাক বাবা, বাঁচা গেল। আজকে আমি একটু আরাম করে ঘুমাতে পারবো, আর সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠতে পারবো, কারণ বাড়ির ছোট বউ চলে এসেছে। ও সবাইকে রান্না বান্না করে খাওয়াবে, না হলে এই বাড়ির লোকেদের যা খাওয়ার ফিরিস্তি, যে এদের রান্না করে খাওয়াতে খাওয়াতে আমার সারাদিন রান্নাঘরেই কেটে যায়। এই বলে বাড়ির বড় বৌমা রাত্রিবেলা অ্যালার্ম না দিয়েই আরাম করে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালবেলা 9টার সময় শাশুড়ি মায়ের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। আর সে ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে দেখে যে শাশুড়ি মা এবং ছোট বৌমার মধ্যে প্রথম দিনই ঝগড়া লেগে গেছে। এসব তুমি কি রান্না করেছো বৌমা? এসব ব্রেকফাস্টে কেউ খেতে পারে নাকি? এই নাকি তুমি নামকরা রেস্টুরেন্টের শেফ, আর তুমি সবাইকে ভালো ভালো রান্না করে খাওয়াও, তাই এই নাকি তোমার রান্নার নমুনা? কেন মা, আমি তো আপনাকে বললাম আমি ব্রিঞ্জিয়ান ফিশানি চিপসই রান্না করব, আর আপনিও খুব খুশি হয়ে আমাকে তাই রান্না করতে বললেন। সুতরাং আমি এখন যা রান্না করেছি আপনি সেটা খেতে চাইছেন না কেন? চাঁদনি এমন একটা খাবারের নাম বলে যে সেই খাবারের নাম শুনে বড় বৌমার কপালে হাত পড়ে, কারণ এরকম অদ্ভুত খাবারের নাম সে আগে কখনো শোনেনি। কি ব্যাপার চাঁদনি, তুমি কি সব বলছো? ব্রিঞ্জেন ফিশানি, এসব আবার কি খাবার? কোথায় ভাবলাম নতুন বৌমার হাতে লুচি আলুর দম খাবো, আর তুমি এসব ফালতু ফালতু খাবার দাবার রান্না করেছো? তাই না? দেখো বড় বৌমা, দেখো, ও যখন এই খাবারের নাম বলেছে তখন আমি ভেবেছিলাম যে লুচি আলুর দমের ইংলিশে নাম বলছে, তাই আমি বলেছি হ্যাঁ যাও ছোট বৌমা রান্না করো, কিন্তু ও যে এই কাণ্ড ঘটাবে তা তো আমি বুঝতে পারিনি। আসলে চাঁদনি কাঁচা মাছ জলে সিদ্ধ করে তার মধ্যে আলু ভেজে দিয়ে শাশুড়ি মায়ের সামনে পরিবেশন করে, আর এরকম ব্রিঞ্জিয়ান ফিশানি চিপসি দেখে তার শাশুড়ি মা রেগে আগুন হয়ে যায়। মা, আপনি আমার ট্যালেন্টকে এভাবে অসম্মান করতে পারেন না। আমি যখন রেস্টুরেন্টে শেফ ছিলাম তখন পরীক্ষার সময় আমি সব বিচারকদের এই খাবারটাই রান্না করে খাইয়েছিলাম, আর ওনাদের এরকম খাবার খেয়ে ভীষণ ভালো লেগেছিল। আর আপনারা যদি এরকম ইউনিক ডিশের নাম না বোঝেন তাহলে আমার কিছু করার নেই। এমন কথা শুনে তার শাশুড়ি মা এবং বড় যা কিছু বলতে পারে না। কিন্তু শাশুড়ি মা এবার রান্না বান্নার দায়িত্ব বড় বৌমার ঘাড়ে চাপিয়ে দেয়, কারণ সকালবেলা থেকে এখনো পর্যন্ত কেউ কোনো রকম খাবার খেতে পায়নি। তাই তখনই রানী মন খারাপ করে রান্নাঘরে চলে যায় আর সবার জন্য গরম গরম লুচি এবং আলুর দম রান্না করে নিয়ে আসে। টেবিলে যখন সবাই একসঙ্গে খাবার খেতে বসে, দিদি এই রান্নাটা না তুমি ঠিক করতে পারোনি। লুচির রংটা কেমন সাদা সাদা হয়ে আছে, আর তার উপর আলুর দমে ঠিক মতো স্পাইস দিতে পারোনি। মানে শেফ হিসেবে তোমার এই রান্নাটা আমি ঠিক মতো মেনে নিতে পারছি না জানো। হ্যাঁ, তোমার না মেনে নিতে পারাটাই তো স্বাভাবিক, কারণ তুমি ওরকম ফিশানি চিপসি রান্না করো তো, তাই তুমি এরকম পাতি সাধারণ বাঙালি লুচি আলুর দমের স্বাদ পাবে কি করে? আর আমি তো তোমার মতো বড় শেফ নই যে ভালো রান্না করতে পারবো। না না দিদি, তুমি আমাকে ভুল ভাবছো। তুমিও আমার মতো ভালো রান্না বান্না করতে পারবে। যেমন ধরো, তুমি যদি আলুর দমের মধ্যে স্লাইড কাঁচা আটা ময়দার গুঁড়ো মিশিয়ে দিতে তাহলে দেখতে স্বাদটাই একেবারে চেঞ্জ হয়ে যেত। আর এই লুচির মধ্যে যদি একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে তাহলে ব্যাস অপূর্ব খেতে লাগতো। চাঁদনির কথা শুনে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক আছে ছোট বৌমা, তোমাকে আর রান্না বান্না নিয়ে অত বিধান দিতে হবে না। আমার বড় বৌমা যা রান্না করেছে আমাদের জন্য ঠিক আছে। যাও, তোমার খাওয়া দাওয়া হয়ে গেলে তুমি এবার সাদা জামাটা পরে রেস্টুরেন্টে গিয়ে রান্না করো। এভাবে শাশুড়ি মা ছোট বৌমাকে চুপ করিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে ছোট বৌমা রেস্টুরেন্টে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর ছোট বৌমা চাঁদনি যেহেতু প্রত্যেকদিন রেস্টুরেন্টে গিয়ে রান্না করে, তাই বাড়ির বড় বৌমাকে রান্না বান্না করতে হয়। আর বড় বৌমা যখন রান্না বান্না করে তখন শেফ ছোট বউ তার রান্নার খুঁত ধরে। এমনই একদিন চাঁদনি অনেক রাত্রিবেলা রেস্টুরেন্ট থেকে ফিরে আসে। কি ব্যাপার চাঁদনি,
আজকে তো তোমার রেস্টুরেন্টে অনেক বড় পার্টি ছিল, তাহলে তুমি আমাদের জন্য কোনো ভালো মন্দ খাবার দাবার নিয়ে আসোনি? তোমাকে নিশ্চয়ই ওখানে অনেক ভালো মন্দ রান্না বান্না করতে হয়েছে। আমি কিন্তু আজকে রাত্রিবেলা কিছু রান্না করিনি, তোমার রান্নার ভরসায় বসে আছি। আসলে সেদিন সন্ধ্যাবেলা রানী তার বান্ধবীর বাড়িতে ঘুরতে যায়, আর কিছুক্ষণ পর সে যখন তার শ্বশুর বাড়িতে ফিরে আসবে বলে বেরোয়, তখন সে দেখে যে চাঁদনি যে রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করে সেই রেস্টুরেন্ট লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর যা দেখে সে ভীষণই আনন্দিত হয়ে ওঠে। যাক বাবা, আজকে চাঁদনির রেস্টুরেন্টে ভালো মন্দ রান্না বান্না করবে, সুতরাং রাত্রিবেলা আমাকে রান্না বান্না করতে হবে না, এখন বাড়ি গিয়ে আরাম করে শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করব। এই বলে রানী বাড়িতে ফিরে আসে, আর সে সত্যি সত্যি কোনো রকম রান্না বান্না করে না। ও হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি কোনো খাবার আনতে পারিনি, কারণ সব খাবার অতিথিরা খেয়ে চলে গেছে। আর আজকে আমি রেস্টুরেন্টে মটন বিরিয়ানি, চিকেন রেজালাসি, ধনিয়া চিকেন টু, ধনিয়া মিটি উসা আর তার সাথে লাচ্ছোয়া পাড়াতো রান্না করেছিলাম। চাঁদনির মুখে এরকম খাবারের নাম শুনে রানী অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। বাবা, তুমি কি সব নাম বলছো গো? সত্যি? তার মানে তুমি অনেক বড় মাপের শেফ। তাহলে চাঁদনি যাও, রান্নাঘরে গিয়ে তুমি আমাদের জন্য ওই খাবারগুলোই আবার রান্না করে নিয়ে এসো, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে। আর সেদিনকার মতো কিন্তু ওরকম কাঁচা কাঁচা মাছ সিদ্ধ করে নিয়ে আসবে না, কেমন? এই কথা শুনে চাঁদনি খুবই বিপদে পড়ে, কারণ তাকে আবার রাত্রিবেলা সবার জন্য রান্না বান্না করতে হবে। কিন্তু যেহেতু কিছু করার থাকে না, তাই সে রান্নাঘরে গিয়ে ওরকম অদ্ভুত রান্নাবান্না শুরু করে। আর যখন তার রান্নাবান্না হয়ে যায়, তখন সে সবার পাতে মটন বিরিয়ানি, চিকেন রেজালা, ধনিয়া চিকেন, ধনিয়া মটন এবং তার সাথে লাচ্ছা পরোটা পরিবেশন করে। আর সেই খাবারগুলো দেখার পর রানী বলে, এ তো সাধারণ বিরিয়ানি, পরোটা, মাংস। চাঁদনি, তুমি এমন এমন সব নাম বলেছিলে, তাই আমি ভাবলাম কি না কি রান্না করবে। যাই হোক, ভালোই হয়েছে, আজকে তোমার হাতের ভালো মন্দ রান্না খেতে পারছি। এইসব রান্না দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে আমার স্পেশাল শেফের টাচ আছে, সুতরাং নামগুলো তো অসাধারণ হবেই। এই শুনে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে শুরু করে দেয়। কিন্তু চাঁদনি সেদিন খুব একটা খারাপ খাবার রান্না করেনি, তাই সবাই খুশি মনে খাবার খেয়ে নেয়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন চাঁদনি সাদা জামা কাপড় পরে রেস্টুরেন্টে রান্না করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে তার বড় যা বাড়ির সমস্ত রান্নাবান্না সামলায়। কিন্তু চাঁদনির শাশুড়ি মা পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে তার ছোট বৌমার গুণগান গেয়ে বেড়ায়। তাই একদিন পাড়া প্রতিবেশী সবাই চাঁদনির হাতে রান্নাবান্না খেতে চায়। ছোট বৌমা, আজকে তুমি রেস্টুরেন্টে যাওয়ার আগে আমার কিছু বান্ধবীদের জন্য রান্নাবান্না করে রেখে যেও, কারণ ওরা আজকে তোমার হাতে রান্না খেতে আসবে। কিন্তু মা, আজকে রেস্টুরেন্টে অনেক চাপ আছে, তাই আপনি দিদিকে বলুন, দিদি সব রান্নাবান্না করে দেবে। না না চাঁদনি, আজকে আমি রান্নাবান্না করতে পারবো না, কারণ আমার হাতে পায়ে কোমরে খুব ব্যথা। আর তুমি তো মাত্র একদিনই রান্না করেছো, প্রত্যেক দিন তো আমিই রান্না করি বলো, সুতরাং আজকে তুমিই রান্না করবে, আর আমি অতজনের রান্নাবান্না করতে পারবো না। এই কথা শুনে চাঁদনি খুবই বিপদে পড়ে, তাই সে চুপচাপ পাড়া প্রতিবেশীদের জন্য রান্নাবান্না করতে চলে যায়। আজকে শেফ চাঁদনি আপনাদের সবার জন্য বেগুনের ভিস্তা, স্টিম রাইস উইথ কার্ড রান্না করেছে। এই কথা বলে চাঁদনি সবার থালায় বেগুনের ভর্তা, সাদা ভাত এবং দই পরিবেশন করে। আর যা দেখে সেই মহিলারা কিছুতেই খাবারগুলো খেতে চায় না, কারণ তারা চিকেন এবং মাটন খাওয়ার আশা নিয়ে সেখানে আসে। কি ব্যাপার ছোট বৌমা, তুমি এসব কি রান্না করেছো? এই তো কিছুদিন আগে তুমি আমাদেরকে কি সুন্দর মাটন বিরিয়ানি, পরোটা, তারপর চিকেন রেজালা রান্না করে খাওয়ালে, আর আজকে এরকম বেগুনের ভর্তা রান্না করলে। তোমার জন্য দেখছি আমার মান সম্মান কিছুই থাকবে না। আমি সবাইকে বলে আসলাম যে আমার ছোট বৌমা বড় শেফ, আর তুমি শেফ হয়ে এই রান্না করেছো। হ্যাঁ তো কি হয়েছে, আজকে আসলে রেস্টুরেন্টে আমাকে কাস্টমারদেরকে এই রান্নাগুলো করে খাওয়াতে হবে, তাই বাড়িতে আমি একটু এরকম বেগুনের ভিস্তা রান্না করে প্র্যাকটিস করে নিচ্ছিলাম। তাছাড়া আপনার বান্ধবীদের তো বয়স হয়েছে, ওনাদের এখন তেল মশলা ঝালযুক্ত খাবার খাওয়া উচিত নয়। চাঁদনি এই কথা বললে রানী মুচকি মুচকি হাসতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে চাঁদনি আবার সেফের জামা কাপড় পরে রেস্টুরেন্টে চলে যায়। আর সেদিনের পর থেকে কোনোদিনও কমলা দেবীর প্রতিবেশীরা তার বাড়িতে নিমন্ত্রণ খেতে আসে না।
এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন যখন চাঁদনির রেস্টুরেন্টে যাবে তখন বিমলা দেবী তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। বিমলা দেবী ছিল কমলা দেবীর ছোটবেলার বান্ধবী। কমলা, তুই তো বলেছিলি তোর ছোট বৌমা অনেক বড় রেস্টুরেন্টের শেফ, আর সেই কারণে আমাদেরকে ওরকম বেগুনের ভর্তা রান্না করে খাইয়েছিল, কিন্তু আমি দেখছি ব্যাপারটা অন্য। তোর ছোট বৌমা শেফ না ছাই। অন্য ব্যাপার মানে? তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ছোট বৌমা শেফ, এতে আবার মিথ্যা কথা বলার কি আছে? এমন সময় চাঁদনি খুবই ভয় পেয়ে যায়। আর অন্যদিকে বিমলা দেবী সত্যি কথা বলতে শুরু করে। আসলে কিছুদিন আগে বিমলা দেবী তার ছেলে এবং বৌমার সঙ্গে একটা ছোট্ট ধাবাতে খাবার খেতে যায়। আর সেই ধাবাতে গিয়ে তারা দুজনে একেবারে অবাক, কারণ সেই ধাবার রান্নাঘরে চাঁদনি একটা ময়লা শাড়ি পরে রাঁধুনির কাজ করে। এই চাঁদনি, যাও গরম গরম বাটার চিকেন আর তার সাথে নানপুরি রান্না করে নিয়ে এসো। আর হ্যাঁ, তুমি কিন্তু এখন রান্না মানে অনেক বেশি নুন দিয়ে দিচ্ছ। বিয়ে হয়েছে বলে রান্না বান্নার প্রতি দেখছি তোমার মনে উঠে গেছে। তুমি যদি একই রকম ভাবে ভুলভাল রান্না করো তাহলে কিন্তু আমি তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবো, আর তোমার জায়গায় অন্য রাঁধুনি রেখে দেবো বলে দিলাম। না না, আমি এখনই ভালো করে রান্না করে দিচ্ছি। আর প্লিজ আপনি আমার কাজটা ছাড়াবেন না, কারণ আপনি তো জানেন আমার ছোটবেলা থেকে সেফ হওয়ার কত ইচ্ছে ছিল, আর বড় রেস্টুরেন্টে সেফ হওয়ার চান্স পাইনি বলে আমি আপনাদের ধাবাতে রাঁধুনির কাজ করছি। এই রান্নাটাই কিন্তু আমার প্যাশন। এই কথা শুনে বিমলা দেবী একেবারে হতবাক হয়ে যায়। আর ঠিক এমন সময় চাঁদনি যখন রান্না বান্না শুরু করে তখন বিমলা দেবী লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নেয়। আর আজকে যখন সেই ভিডিও বিমলা দেবী চাঁদনির শাশুড়ি মাকে দেখায় তখন, তুমি আমাদেরকে এত বড় মিথ্যা কথা বললে ছোট বৌমা? তুমি আমার পরিবারের বৌমা হয়ে এরকম একটা ছোট ধাবায় রাঁধুনির কাজ করছো? তুমি আমাদেরকে মিথ্যা কথা বলে ঠিক করোনি চাঁদনি। তুমি আমাদের সত্যি কথা বলতেই পারতে যে তুমি ভালো রান্না বান্না করে সেফ হতে চাও। এর থেকে ভালো ব্যাপার তো কিছুই হতে পারে না, বলো? সবাই মিলে চাঁদনিকে বকাবকি করলে বিমলা দেবীর ভীষণ পরিমাণে আনন্দ হয়, কারণ সংসারে আগুন লাগানোই হলো তার কাজ। কিন্তু সেই আগুনই কমলা দেবী নিজেই জল ঢেলে দেয়। তুই খুব ভালো করেছিস বিমলা, যে আমাদেরকে সত্যি কথা বলেছিস। আর ছোট বৌমা, তুমি একদম চিন্তা করো না, কালকে থেকে তুমি এরকম রাঁধুনির কাজ করতে যাবে না। কিন্তু কেন মা? আপনি দয়া করে এরকম করবেন না। আমি কিন্তু, আমার দুই ছেলে আমাদের বাড়ির নিচে একটা বড় রেস্টুরেন্ট বানিয়ে দেবে, আর তুমি সেই রেস্টুরেন্টে সেফ হয়ে কাজ করবে। তারপর আমি আর বড় বৌমা তোমাকে সাহায্য করব। এই শুনে সবাই একেবারে অবাক হয়ে যায়। আর অন্যদিকে চাঁদনি লাফিয়ে ওঠে, যা দেখে বিমলা দেবী কিছুতেই সেখানে আর দাঁড়াতে চায় না। সে চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। আর কয়েক মাসের মধ্যেই কমলা দেবীর বাড়ির নিচের তলাতেই একটা বড় রেস্টুরেন্ট তৈরি করা হয়। আর সেই রেস্টুরেন্টে সেফ হয়ে চাঁদনি রান্নাবান্না করতে শুরু করে। এভাবেই চাঁদনির স্বপ্ন পূরণ হয়। রিমিতা খুবই সরল সিধে সাদা একটি মেয়ে ছিল। তার আচার ব্যবহার খুবই নম্র এবং ভদ্র ছিল। সে একজন গ্রামের মেয়ে ছিল। সে গ্রাম থেকে পড়াশোনা করতে শহরে এসেছিল। গ্রামের মেয়ে হওয়ায় তার পোশাক আশাক শহরের মেয়েদের থেকে একেবারেই আলাদা ছিল। সে গ্রামের মেয়েদের মতোই কলেজে কখনো শাড়ি আবার কখনো বা চুড়িদার পরে আসতো। সেই কারণে ওই কলেজের অন্যান্য শহুরে মেয়েরা তাকে অপমান করত, আর রিমিতাকে কেউ পাত্তা দিত না। সকলে রিমিতাকে এড়িয়ে চলতো। কিন্তু ওই কলেজের একজনই ছিল যে রিমিতার খুবই কাছের ছিল। সরি আকাশ, আমার আসতে খুব লেট হয়ে গেছে। আজকে রাস্তাঘাট প্রচন্ড জ্যাম ছিল। বাস থেকে নেমে আমি কোনো অটো পেলাম না, সেই কারণে আমাকে হেঁটেই আসতে হলো। তুমি অটো পাওনি নাকি অটো ভাড়া দেওয়ার মতো তোমার কাছে টাকা ছিল না, আর সেই জন্যই তুমি হেঁটে হেঁটে এসেছো? আর গ্রামের লোকজনের এরকমই হয়, তাদের কাছে বাস গাড়িতে চলার মতো বেশি টাকা না থাকায় তাই হেঁটেই যাতায়াত করে। আকাশ, তুমিও তাহলে আমাদের কলেজের বাকি সকলেরই মতো? আমি গ্রামের মেয়ে বলে, আমি গরিব বলে সবাই আমাকে অপমান করে, আর আজকে তুমিও আমাকে অপমান করলে? এতদিন পর্যন্ত আমার যতটা কষ্ট হয়নি, তুমি আমাকে অপমান করলে বলে আমার অনেক কষ্ট হয়েছে। তার মানে তুমি সকলের মতোই? আরে রিমিতা, শান্ত হও। আমি তো তোমার সঙ্গে মজা করলাম। তুমি না সত্যি এখনো পর্যন্ত আমাকে বুঝতে পারলে না। আমি তো শুধু একটু তোমার সঙ্গে মজা করছিলাম জাস্ট, আর তুমি একদম সিরিয়াস হয়ে গেলে। আমি সত্যি বলছি, আমি তোমার সাথে ইয়ার্কি করেছি। আচ্ছা, তুমি মজা করছো আমার সঙ্গে? তুমি তাহলে একটা কথা বলো তো, শুধু আমাদের কলেজই নয়, এই শহরে অনেক সুন্দর সুন্দর মডার্ন বড়লোক সুন্দরী রূপবতী মেয়ে আছে। তারপরও তুমি আমার মতো একজন গ্রামের গরিব মেয়েকে কেন পছন্দ করেছো বলো?
তোমার মধ্যে যেটা আছে সেটা শহরের মেয়েদের মধ্যে নেই রিমিতা। তুমি খুবই সরল, তোমার মন খুব ভালো। আমি তোমাকে কারোর সঙ্গে কখনোই তুলনা করতে পারবো না। আমার কাছে যতই সুন্দরী মেয়ে আসুক না কেন, আমি সবসময় তোমাকেই পছন্দ করব। আকাশের কথা শুনে রিমির মুখে হাসি ফোটে। মুখে হাসি থাকলেও রিমির মাথায় অন্য কিছুই চলছিল। সে আকাশের কথাগুলো যেন পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছিল না। রিমিতার মনে হচ্ছিল আকাশ হয়তো তার সঙ্গে মিথ্যা নাটক করছে। রিমিতা তার এই মনের কথাগুলো প্রকাশ করে না। সে আকাশের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার হোস্টেলে ফিরে আসে। হোস্টেলে ফিরে এসে সে আলমারি থেকে একটা দামি ফোন বের করে। ওরে বাবা, মায়ের 10টা মিসড কল। মা এতবার ফোন করেছে, মাকে একবার ফোন করি। হ্যাঁ মা, বলো, কেমন আছো তুমি? আমি কেমন আছি সেটা পরে বলবো, আগে তুমি বলো, তুমি ফোনটা ধরনি কেন? তুমি জানো না তুমি ফোন না ধরলে আমি কতটা টেনশনে পড়ে যাই? তুমি এরকম ভাবে একা একা থাকো সব সময়। আমি আর তোমার বাবা কত চিন্তা করি তুমি জানো তো। মা, তুমি একটু শান্ত হও। আমার সঙ্গে যতদিন আকাশ আছে ততদিন আমার কিচ্ছু হবে না। রিমিতার মুখে একটি ছেলের নাম শুনে তার মা বড্ড অবাক হয়। মানে এই আকাশটাকে? শহরের কোনো ছেলেকে কি তোমার পছন্দ হয়েছে? তুমি পড়াশোনা না করে তাহলে এসব করছো? তুমি জানো না শহরের ছেলেরা কেমন হয়? না মা, আমি পড়াশোনা করছি না কে বললো তোমাকে? আকাশ খুব ভালো। আমি আকাশের কথা তোমাদের বলবোই ভেবেছিলাম, কিন্তু আমি তার আগে ভেবেছিলাম আকাশের একটা পরীক্ষা নেব, তারপর তোমাদেরকে জানাবো। আকাশকে আমার ভালো ছেলে বলেই মনে হয়, কিন্তু তবুও মনের মধ্যে কোথাও যেন একটা ওকে নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। এতদূর পর্যন্ত তুমি এগিয়ে গেছো, অথচ তুমি তোমার বাবা মাকে এই ব্যাপারে কিছুই জানাওনি। আমরা কালকেই তোমার কাছে আসছি। ওই আকাশের ব্যাপারে তোমার বাবা সবকিছুই খুঁজে বের করবে। না মা, দয়া করে তোমরা এরকম করো না। যা করার আমি করব, তোমরা এটা আমার উপরে ছেড়ে দাও। আর কালকে যদি তোমরা আসো তাহলে প্লিজ খুব সাধারণভাবে আসবে। তোমাদেরকে দেখে আকাশ যেন কিছুই বুঝতে না পারে, এমন ভাবে আসবে যাতে তোমাদেরকে দেখে গরিব বলে মনে হয়। এই বলে রিমিতা তার মায়ের ফোনটা কেটে দেয়। রিমিতার মুখে ওই কথাগুলো শুনে তার মা বড্ড চিন্তায় পড়ে। তাকে চিন্তা করতে দেখে রামমোহন বাবু বলে, কি হলো গিন্নি, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? একটু আগেই তো তোমার মেয়ের সঙ্গে কথা বলছিলে, তাহলে এখন তোমার মুড অফ হয়ে গেল কেন? তোমার মেয়েটা তো কোনো কথাই খুলে বলতে চায় না, একেবারে তোমার মতোই হয়েছে। তোমার মেয়ে আকাশ নামে কোন একটা ছেলের চক্করে পড়েছে। আমরা কালকেই ওর কাছে যাব, ব্যাপারটা আমাদের ভালো করে জানতে হবে। আসলে রামমোহন বাবু ছিল মাধবপুর গ্রামের জমিদার। রামমোহন বাবুর বিশাল বিশাল সম্পত্তি ছিল। তাকে শুধুমাত্র গ্রামের লোকজন নয়, রিমিতে যে শহরে থাকতো ওই শহরের অনেক লোকজনই তাকে খুব ভালো মতোই চিনত। এক কথায় রামমোহন বাবুর খুবই নাম ডাক ছিল। রিমিতার কথা মতো পরের দিনই গায়ত্রী দেবী এবং রামমোহন বাবু রিমিতার সঙ্গে দেখা করতে চলে যায়। তারা রিমিতার কথা মতো খুবই সাধারণ পোশাক আশাক পরে সেখানে এসেছিল। রিমিতা আকাশের ব্যাপারে তার বাবা মাকে সবকিছু বুঝিয়ে বলে। আকাশের সঙ্গে নিজের বাবা মায়ের পরিচয় করিয়ে দেওয়ার জন্য রিমিতা ফোন করে আকাশকে সেখানে ডাকে। আকাশ সেখানে এসেই প্রথমে রিমিতার বাবা মাকে প্রণাম করে। কেমন আছেন আপনারা? আপনাদের সঙ্গে দেখা করার অনেকদিন থেকে ইচ্ছা ছিল। আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আকাশের এরকম নম্রভদ্র আচরণ দেখে রিমিতার বাবা মা দুজনেরই খুবই ভালো লাগে। এমনকি আকাশের সঙ্গে রিমিতার বিয়ে দেওয়ার জন্য তারা রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা হয় একটাই, আকাশের মা মালতী দেবীকে নিয়ে। মালতী দেবী একজন ভীষণই লোভী প্রকৃতির মহিলা ছিল। আকাশের মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে রিমিতা অনেক ভালো মতোই অবগত ছিল, কারণ এর আগে আকাশ একবার রিমিতাকে তার বাড়িতে নিয়ে এসেছিল। সেদিনই আকাশের মায়ের আচার ব্যবহার দেখে রিমিতা তাকে খুব ভালো মতোই চিনে গিয়েছিল। রিমিতা খুব ভালো মতোই জানতো তাদের বিয়ের সময় মালতী দেবী সমস্যা সৃষ্টি করবে, আর এখন ঠিক সেটাই হয়। তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই মেয়েটার চক্করে পড়িস না। ওই গ্রামের গরিব ভিখারি মেয়েটা তোকে ফাঁসিয়েছে। ওই চাল থেকে তুই বেরিয়ে আয়। শহরে এত সুন্দর সুন্দর মডার্ন বড়লোক মেয়ে থাকতে তুই ওরকম একটা গ্রামের গরিব ভিখারি মেয়েকে কেন বিয়ে করবি? আমি তোর জন্য অনেক সুন্দর আর বড়লোক মেয়ে দেখবো। না মা, আমি বিয়ে করলে শুধুমাত্র রিমিতাকেই বিয়ে করব। আর এই সমস্ত কথা তুমি কখনোই রিমিতার সামনে বলবে না, তা না হলে রিমিতা আমাকে খারাপ ভাববে। রিমিতা গ্রামের গরিব মেয়ে হতে পারে, কিন্তু তবু ওর মধ্যে একটা অদ্ভুত মায়া আছে, যেটা তুমি কখনোই বুঝবে না। তুই এত বোকা কেন হয়েছিস বলতো? আজকাল ছেলেরা বড়লোক মেয়েদের বিয়ে করে, মেয়ে কি করে সেটা না দেখে এখন মেয়ের বাবা কি করে সে কতটা বড়লোক ছেলেরা এখন এসব দেখে, কারণ বিয়ের পর যাতে সে কোনো বিপদে আপদে সাহায্য পায়। আমাদের অবস্থা তো অতটাও ভালো নয়। হ্যাঁ মানছি তুই এখন চাকরি পেয়েছিস, কিন্তু মাসে 30,000 টাকায় কিছুই হয় না। তোমার কাছে 30,000 টাকা কম মনে হতে পারে, কিন্তু আমার কাছে 30,000 টাকা অনেক, আর রিমিতার কাছেও 30,000 টাকা অনেক। আর এই 30,000 টাকা দিয়ে আমরা তিনজনে খুব ভালো মতোই থাকতে পারবো, এটা আমার বিশ্বাস। তোমার কথা আমি কিছুতেই শুনতে পারবো না, আমাকে তুমি ক্ষমা করো।
এভাবেই আকাশ তার মায়ের বিরুদ্ধে গিয়ে রিমিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তাদের বিয়ে হয়ে গেলেও মালতী দেবী রিমিতাকে বৌমা হিসেবে কখনোই মন থেকে মেনে নিতে পারে না। সে আকাশের সামনে কিছু না বললেও আকাশের অনুপস্থিতিতে সুযোগ পেলেই রিমিতাকে অপমান করে। এই শোনো, আজকে সকালবেলা তোমাকে আকাশ 5,000 টাকা দিয়েছে না শপিং করার জন্য, ওই টাকাটা আমাকে ফেরত দাও। কিন্তু মা, ওই টাকাটা তো আকাশ আমাকে শাড়ি আর জামা কাপড় কেনার জন্য দিয়েছে। আপনি তো জানেন আমি ভালো শাড়ি জামা কাপড় কিছুই নিয়ে আসিনি। তোমার বাবা মায়ের সামর্থ্য আছে তোমাকে ভালো দামি জামা কাপড় শাড়ি দেওয়ার মতো? এমন করে বলছো যেন তুমি একদম বড়লোক বাবার, জমিদার বাবার একমাত্র মেয়ে। ঢং দেখলে একেবারে বাঁচা যায় না। গরিব মেয়ে গরিবের মতোই থাকবে, বেশি বড়লোক হওয়ার চেষ্টা করবে না। আমি বড়লোক হওয়ার চেষ্টা করছি না মা, আপনি তো আমাকে ভুল ভাবছেন। একদম মুখে মুখে তর্ক করবে না। কি মরতে যে আমার ছেলে তোমাকে বিয়ে করতে গিয়েছিল? তোমার মতো মেয়েকে নিয়ে সমাজে চলাই যাবে না। গ্রামের গেও ভূত একটা, 5টা লোকের সামনে নিয়ে যেতেই লজ্জা করে। তার উপরে তোমার বাবা এত গরিব। ওই যে আমাদের পাশের বাড়ির বল্টির ছেলে সঞ্জয় বিয়ে করেছে। বিয়েতে সঞ্জয়ের শ্বশুর মেয়ে জামাইকে একটা ফ্ল্যাট উপহার দিয়েছে। শুধু তাই না, যখনই কোনো সাহায্যের প্রয়োজন হয় তখনই শ্বশুর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা চলে আসে। ওরকম একটা মেয়ের সঙ্গেই আমি আমার ছেলের বিয়ে দেব বলে ভেবেছিলাম। মালতী দেবীর কথা শুনে রিমিতা মনে মনে খুবই কষ্ট পায়। তাকে অনেক কিছুই বলার ইচ্ছা করে রিমিতার, কিন্তু রিমিতা কিছুই বলে না। এরকম ভাবেই সময় কাটতে থাকে। দিনের পর দিন রিমিতার উপর অত্যাচার অপমান যেন বাড়তেই থাকে। হঠাৎ করে একদিন মালতী দেবীর হার্ট অ্যাটাক হয়, আর সেই সময় আকাশ বাড়িতে ছিল না। আকাশ কোনো এক জরুরি কাজে 1 সপ্তাহের জন্য শহর থেকে বাইরে গিয়েছিল। তাই রিমিতা আকাশকে ফোন না করে তার বাবাকে ফোন করে এবং তার বাবার সাহায্য নিয়ে তার শাশুড়ি মাকে একটি নার্সিং হোমে নিয়ে যায়। সেখানে যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে মালতী দেবীর চিকিৎসা শুরু হয়ে যায়। আমার শাশুড়ি মায়ের যেন কোনো ক্ষতি না হয়, যে কোনো ভাবে আমার শাশুড়ি মাকে বাঁচিয়ে তুলতেই হবে। রিমিতার কথা শুনে ওখানকার ডাক্তারগুলো সঙ্গে সঙ্গে মালতী দেবীর চিকিৎসা শুরু করে দেয়। কিন্তু মালতী দেবীর শারীরিক অবস্থা খুবই খারাপ হওয়ায় সেখানকার ডাক্তাররা বিদেশি ডাক্তারকে সেখানে নিয়ে আসে। ফরেনার ডাক্তারের অধীনেই মালতী দেবীর চিকিৎসা চলতে থাকে। কয়েকদিনের মধ্যেই মালতী দেবী কিছুটা সুস্থ হয়ে ওঠে। এবার রিমিতা আকাশকে ফোন করে জানালে আকাশ সেখানে চলে আসে, কিন্তু আকাশ ওই নার্সিং হোমে এসে ভীষণ পরিমাণে অবাক হয়। রিমিতা, তুমি মাকে এত বড় নার্সিং হোমে কিভাবে ভর্তি করলে? মা 5 দিন ধরে এখানে অ্যাডমিট আছে, তুমি তো একবার আমাকে কিছুই জানালে না। তুমি জানো এই এলাকার নার্সিং হোমটা সবচেয়ে বড় নার্সিং হোম, এখানে বিদেশি ডাক্তারদেরকে দিয়ে চিকিৎসা করানো হয়। তুমি এত টাকা কোথায় পেলে? রিমিতা আকাশের কথার উত্তরে কিছুই বলে না। ঠিক সেই সময় সেখানে রিমিতার বাবা মা এসে উপস্থিত হয়। রিমিতার বাবা মাকে দেখে আকাশ আরো বেশি পরিমাণে অবাক হয়, কারণ এবার রিমিতার বাবা মায়ের পোশাক আশাক সম্পূর্ণ আলাদা ছিল। আকাশ কিছুতেই বুঝতে পারছিল না যে তার সঙ্গে এসব কি হচ্ছে। আকাশ কিছু বলতে যাবে তখনই ওই হসপিটালের একজন বড় ডাক্তার সেখানে এসে রামমোহন বাবুকে স্যালুট করে। আসুন আসুন চেয়ারম্যান সাহেব। বাই দ্য ওয়ে, আপনি নিজে এখানে এত কষ্ট করে আসতে গেলেন কেন? আপনাদের পেশেন্ট তো এখন অনেকটাই সুস্থ আছেন। মিস শাশুড়ি মাকে দেখতে আসতে হবে না? অনেক কাজ ফেলে রেখে অনেক ব্যস্ততার মধ্যেও আমি এখানে এসেছি। কি হলো জামাই বাবা, তুমি এরকম ভাবে কি দেখছো? আকাশ কিছু বুঝতে পারছে না বাবা। আকাশ, সত্যি আমি তোমার মতো একজনকে জীবনে পেয়ে খুবই খুশি হয়েছি। আমি তোমার পরীক্ষা নেব বলে আমার আসল পরিচয়টা এতদিন পর্যন্ত লুকিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম তোমার মায়ের সেবা যত্ন করে আমি তোমার মায়ের মনও জয় করে নেব। আসলে আমার বাবা মাধবপুর গ্রামের জমিদার আর এই এলাকার চেয়ারম্যান। রিমিতা তার এবং তার পরিবারের ব্যাপারে সমস্ত কিছুই আকাশকে জানায়। সবকিছু জানার পর আকাশ মনে মনে রিমিতাকে নিয়ে খুবই গর্ববোধ করে। এত বড়লোক ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও রিমিতার মধ্যে যে বিন্দুমাত্র অহংকার নেই, এটাই আকাশের কাছে একটা গর্বের কারণ হয়ে দাঁড়ায়। আকাশের মা সুস্থ হতেই আকাশ তার মাকে সবকিছু জানায়। সবকিছু জানার পর মালতী দেবী তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি কিছু না জেনেই তোমাকে অনেক অপমান করেছি। কিন্তু সত্যি কথা বলতে, সেদিন যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর তুমি আমাকে নিয়ে যেভাবে টেনশন করছিলে, সবাইকে ফোন করছিলে, তখনই তুমি আমার মন জয় করে নিয়েছিলে। তোমার মতো বৌমাকে পেয়ে আমি নিজেকে সত্যি ভাগ্যবতী বলে মনে করছি। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে রিমিতার চোখে জল চলে আসে। সে তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে রিমিতার জীবন পুরোপুরি পাল্টে যায়। তার বর এবং শাশুড়ি মা অনেক অনেক ভালোবাসা দিয়ে তার জীবনটা একেবারে ভরিয়ে তোলে। এভাবে রিমিতা হাসি খুশি তার বৈবাহিক জীবন কাটাতে থাকে।